সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর চতুর্থ পঞ্চম ক্লাস হবে আজকে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত আমাকে জানাও যে সব কিছু ওকে আছে কি না, একটু ফাস্ট বলো, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে কি না, বোর্ডে লেখা দেখা যাচ্ছে কি না, একটু দ্রুত জানাও। যদি সব কিছু ওকে থাকে তাহলে আমি শুরু করি। ঠিক আছে সব কিছু? একটু দ্রুত জানাও, কমেন্ট বক্সে একটু দ্রুত জানাও। আমার শব্দ শোনা যায় কিনা, কথা শোনা যায় কিনা? শোনা যাচ্ছে? আমি একটু কমেন্ট চেক করে নিই। শোনা যাচ্ছে? আচ্ছা, যদি শোনা যায় তাহলে ঠিক আছে, শুরু করলাম। হ্যাঁ, সঞ্চারী ঠিক বুঝতে পারছি না আসলে তোমাদের কমেন্ট ঠিক আছে কিনা, বুঝতে পারছি না। একটু দ্রুত বলো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যদি শোনা যায় তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি। গতদিন আমরা গতিশক্তি, বিভব শক্তি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম গত দুইটা ক্লাস, ঠিক আছে? আজকে আমরা একটা নতুন টপিকস পড়ব। তো তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। তোমরা আচ্ছা, তোমরা বলো একটু দেখি যে আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, যখন আমরা কথা বলি, ঠিক আছে না? মোবাইল ফোনে কথা বলার সময় আসলে কিসের রূপান্তর ঘটে? কিছু একটা পরিবর্তন হয়। যখন কথা বলি তখন কোনটা পরিবর্তন হয়? আমি যখন ফোনে কথা বলছি তখন আসলে আমি দেখতে পাচ্ছি না কমেন্টসটা, আমার সেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, কমেন্টস দেখা যাচ্ছে না আমার সেটে। নেটের স্পিডে একটু খুবই কম এখন আজকে, এই জন্য মনে হয় প্রবলেম হচ্ছে। সব কিছু ঠিক আছে কিনা এটা বুঝতে পারছি না, আসলে আমি দেখতে পাচ্ছি না কমেন্ট এখনও। তো আমরা ফোনে যখন কথা বলি তখন আসলে কোন শক্তিতে রূপান্তর হয় তোমরা জানো এটা? আমি যখন কথা বলছি তখন ফোন সেটা কি করে? শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে? সাউন্ড এনার্জি কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। আবার শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে যখন আমরা আবার কথা শুনি পুনরায়, ধরে নাও আমি এখানে কথা বলছি, তখন হচ্ছে শব্দ শক্তি কি হচ্ছে? তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। তুমি যখন আবার শুনছো ওই প্রান্ত থেকে, যে রিসিভার, সে কিন্তু আবার এই শব্দটাকে কি করছে? যখন শুনছে তখন তড়িৎ শক্তি আবার কিসে রূপান্তর হচ্ছে? শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। অর্থাৎ একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু বিষয় দেখি। এই যন্ত্রটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমার হাতে একটা উপকরণ আছে, উপকরণটা দেখতে পাচ্ছ সবাই? তাহলে এই উপকরণটায় দেখো যে এইখানে একটা হালকা নমনীয় সুতার সাহায্যে, অপ্রসারণশীল সুতার সাহায্যে একটা ভারী বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে। এই বস্তুটার নাম বলা হয় বব, ঠিক আছে? এখন এইটাকে বলা হয় সরল দোলক, ঠিক আছে না? তো এইটা যখন এইটা যখন টেনে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? এই বস্তুটাকে যখন টেনে ছেড়ে দেওয়া হয় তখন এর মধ্যে একটা রূপান্তর ঘটে শক্তির। এটা ছেড়ে দিলাম, এ অনবরত দুলতেই থাকবে, ঠিক আছে না? দেখতে পাচ্ছ সবাই? এটা অনবরত দুলতেই আছে। এই দোলনটাকে বুঝতে পারছো সবাই?
এইটা, ঠিক আছে না? এই টেনে ছেড়ে দিলাম, এইটা দুলতে আছে। তাহলে আমি যখন এইখান থেকে ছেড়ে দিচ্ছি তখন এইখানে কি বস্তুটার গতি আছে? গতি নাই। গতি নাই মানে এখানে কোনো গতিশক্তি নাই, কিন্তু তার স্বাভাবিক অবস্থায় এইটাকে বলা হয় তার সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে এখান থেকে কোনো একটা অবস্থানে নিয়ে আসলাম। যখন কোনো একটা অবস্থানে নিয়ে আসছি তখন তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে একটা বিভব শক্তি আছে, পটেনশিয়াল এনার্জি আছে। এটা যখন ছেড়ে দিচ্ছি তখন এটা কনভার্টেড হচ্ছে, অর্থাৎ এটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার সবার কথা? তাহলে শব্দ শক্তি কী হচ্ছে, প্রথমে আছে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। বিভব শক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, অনবরত এটা রূপান্তর হচ্ছে। এটা কি সৃষ্টি বা ধ্বংস হচ্ছে? এরকম কিছু হচ্ছে না, কিন্তু এটা জাস্ট অনবরত রূপান্তর ঘটছে, ঠিক আছে না? তা আমরা তাহলে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে শক্তির রূপান্তর বা শক্তির নিত্যতা, ঠিক আছে? মূলত শক্তির নিত্যতা পড়ব আমরা আজকে, বা শক্তির সংরক্ষণশীল নীতি। শক্তির সংরক্ষণশীল নীতি, ঠিক আছে? এই শক্তির সংরক্ষণশীল নীতি আমরা পড়বো আজকে, ঠিক আছে না? আরও কিছু দুই একটা এক্সাম্পল বলি। ধরে নাও যে গতদিন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের, যে যখন জলবিদ্যুৎ মানে উৎপাদন করা হয় তখন পানির বিভব শক্তি, পানিকে বাদ দিয়ে পানির উচ্চতা বাড়ায় দেওয়া হয়, তখন বিভব শক্তি হয়। এই বিভব শক্তিটা যখন নলের মধ্যে দিয়ে পানিটা যখন নিচে পড়ে তখন সেটা হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হয়। টারবাইনের উপর যখন পড়ে তখন টারবাইনটা ঘুরে, তখন যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়। যান্ত্রিক শক্তি, টারবাইন যখন ঘুরে তখন জেনারেটর ঘুরে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে? এই জেনারেটর বিদ্যুৎ শক্তি তখন ট্রান্সফরমারে, উচ্চধাপী ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়াই দিয়ে জাতীয় গ্রিডে যোগ করা হয়, লাইন দিয়ে আসে বাসা বাড়িতে, আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আবার ভোল্টেজ কমাই দিয়ে বাসা বাড়িতে দেওয়া হয়। বাসা বাড়িতে যখন আসে তখন আবার আমরা মোবাইল চার্জ করি, টিভি চালাই, ফোন, তারপরে হচ্ছে তোমার কি লাইট জ্বলাই, তারপরে হচ্ছে ফ্যান চালাই। এইগুলো সবগুলো যতগুলো বাড়িতে তড়িৎ উপকরণ আছে এগুলো এই তড়িৎ দিয়ে চালনা করা হয়, বা ইলেকট্রিক চুলাতে রান্না করি, তো এগুলোতে আবার শক্তি কনভার্ট হয়, ঠিক আছে? আমি যখন মোবাইলে চার্জ করি তখন তড়িৎ শক্তি আবার রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, ব্যাটারির মধ্যে এই চার্জটা জমা হয়। আমি যখন আবার ফোনটা ব্যবহার করি তখন ওখানে তাপ উৎপন্ন হয়, আলো পাই, ঠিক আছে না? তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে যায় সিগন্যাল, তার মানে অনেকগুলো শক্তিতে কনভার্ট হচ্ছে। তার মানে শক্তি অনবরত একটা থেকে আরেকটা রূপান্তর হচ্ছে, এইটার সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না। অনুরূপভাবে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে শক্তি রূপান্তর অনবরত হচ্ছে, ঠিক আছে? তোমাদের বইয়ের 113 নম্বর পৃষ্ঠা একটু বের করবা সবাই, ঠিক আছে? তোমাদের বইয়ের 113 নম্বর পৃষ্ঠা বের করবা। তা আমি এইটা নিয়ে সমীকরণ আছে, সেই সমীকরণটা একটু দেখব, তারপরে আরেকটা সমীকরণ আছে শক্তির সংরক্ষণশীল নীতির, সেটা আমরা দেখব। তাহলে শক্তির সংরক্ষণশীল নীতি কি, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে গত দিনের একটা অংশ একটু আলোচনা করে নিই, তারপরে এখানে আবার ব্যাকে আসছি। গত দিনের একটু অংশ বাকি ছিল, মানে একটা জিনিস গাণিতিক হিসাব করতে দিয়েছিলাম, অনেকে ত্রুটি হচ্ছিল, তো সেই বিষয়টা একটু আলোচনা করব। তো আসলে এই কারিগরি সমস্যার কারণে অনেক ঝামেলা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম বা অনেকগুলোই প্রবলেম থাকছে, এই কারণে ঝামেলা হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি। গতদিন একটা পোস্ট দেখলাম আমি, পোস্টে লেখা হচ্ছে যে এই অনলাইন স্কুল, তার মানে সে যে ব্যক্তি লিখেছে সে লিখছে যে অনলাইন স্কুল আমার মাথা পাগল করে দিয়েছে, ঠিক আছে? মানে এইটা তার কাছে খুবই বিরক্তিবোধ মনে হচ্ছে। আরেকজন এখানে দেখলাম কমেন্ট করছে যে এটা হচ্ছে ফ্যাশন শো। আসলে কি আমরা ফ্যাশন করার জন্য এগুলো কষ্ট করে করতেছি তোমাদের জন্য? আমার তো মনে হচ্ছে যে এইটা করার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের, ঠিক আছে? আসলে বুঝতে পারছি না কেন এই ধরনের তারা মন্তব্য করছে। পরিস্থিতির কারণে আমাকে করতে হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা পড়বো, গতদিনের একটা অংশ একটু দেখিনি, তারপরে এখানে আবার ব্যাকে যাচ্ছি। তো এইখানে গতদিন একটা বস্তু আমি রেখেছিলাম একটা নির্দিষ্ট উচ্চতায়, ধরে নাও এই উচ্চতায় বস্তুটা আছে। এখন এইটা হচ্ছে ভূমি, তো মোট উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি 100 মিটার, ঠিক আছে না? একটু দ্রুত যাচ্ছি যেহেতু এটা গতদিনের পড়া। তো মনে করো এইখান থেকে বি বিন্দু, এইটা ধরে নিচ্ছি যে এইখান থেকে মনে করো এইটুকু হচ্ছে 40 মিটার,
মানে কনসেপ্টটা অনেকেরই ক্লিয়ার হয় নাই, তার জন্য আবার এই জিনিসটা একটু বলে দিচ্ছি। এ বি সি, প্রশ্নটা হচ্ছে তোমরা অনেকেই পারবা, তারপরে প্রশ্নটা আরেকবার বলি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এ বি ও সি বিন্দুর সাপেক্ষে এই বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তি নির্ণয় করো, ঠিক আছে না? তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তার জন্য এই প্রশ্নটা আবার করতেছি। 2 নম্বর হচ্ছে একই আছে, এ বি ও সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। এই কথাটা, এই বিন্দুর সাপেক্ষে আর বিন্দুতে, এই কথাটা দ্বারা আসলে কি বুঝছি, এই পার্থক্যটা বুঝতে হবে তোমাদের। এইটা কি সবাই বুঝতে পেরেছো বিষয়টা? বিন্দুতে এবং বিন্দুর সাপেক্ষে বস্তুটা উপরে আছে, ধরে নয় এটা 3 তলার ছাদে আছে, ঠিক আছে, বা কোনো একটা উচ্চতায় আছে, বস্তুটা এখানে স্থির রাখা আছে। যদি স্থির রাখা থাকে তাহলে এখন এই বিন্দুর সাপেক্ষে তার উচ্চতা আসলে কত, সাপেক্ষে যখন বলছি এই কথাটা মাথায় রাখতে হবে। ধরে নয় এই বস্তুটাকে 3 তলার ছাদে রাখা আছে, হ্যাঁ, তাহলে 3 তলার ছাদে রাখা আছে, ঠিক আছে না? তাহলে এই বিন্দুতে যখন রাখা আছে বস্তুটা, তখন বি বিন্দুর সাপেক্ষে আসলে তার উচ্চতা কত, এটা আমি বলেছি। বিভব শক্তি নির্ণয়ের সময় তোমাকে অবশ্যই বিভেদ তলটা খেয়াল রাখতে হবে। বিভেদ তলটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিভেদ তল যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এটা নির্ণয় করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে মনে করছি নির্দেশ তল, বিভেদ তল বলতে নির্দেশ তল আর কি বোঝাচ্ছি। তাহলে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সাপেক্ষে উচ্চতা হলে তখন 60 মিটার হবে, সি বিন্দুর সাপেক্ষে উচ্চতা হলে কত হবে 100 মিটার, আর এ বিন্দুর সাপেক্ষে উচ্চতা হলে কত হবে 0, কারণ ওখানেই বস্তুটা রাখা আছে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে বিভব শক্তি হচ্ছে 0, কারণ তার উচ্চতা 0, অবস্থানের পরিবর্তন না, ওখানে রাখা আছে। বি বিন্দুর সাপেক্ষে উচ্চতা আমরা কত ধরবো 60, সি বিন্দুর সাপেক্ষে উচ্চতা কত ধরবো আমরা 100, কারণ বি বিন্দুর সাপেক্ষে 60 কেন, এইটা হচ্ছে 40, তাহলে 100 থেকে 40 বাদ গেলে 60। ক্লিয়ার বিষয়টা? এখন যদি বলে এ বি ও সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, এখন বস্তুটা এখান থেকে মনে করো নিচে যদি পড়ে, তাহলে এইখানে থাকছে তখন উচ্চতা হচ্ছে 100 এ বিন্দুতে, মানে তার ঘটনাটা কেমন হয়ে যাচ্ছে, এ বিন্দুতে হচ্ছে 100 উচ্চতা, বি বিন্দুতে যখন আসছে বস্তুটা তখন উচ্চতা হয়ে গেছে কত 40, সি বিন্দুতে যখন আসছে বস্তুটা তখন উচ্চতা হয়ে গেছে 0। তাহলে বিন্দুতে যখন বলবে আর বিন্দুর সাপেক্ষে যখন বলবে তখন সবাই নির্ণয় করতে পারবে এখন আশা করি। তাহলে এ বিন্দুর সাপেক্ষে কত হবে বলো তো? এ বিন্দুর সাপেক্ষে আমি একটু সংক্ষেপে লিখছি কারণ এই চিত্রগুলো মিশাবো না। এ বিন্দুর সাপেক্ষে যদি বলি তাহলে এটা কত হবে, এটা হচ্ছে তোমাদের বই অনুযায়ী আর কি করতেছি, বিভব শক্তি ভি এ দিয়ে প্রকাশ করলাম, ইপি না দিয়ে, ঠিক আছে, ক্যাপিটাল ভি এ বিন্দুর সাপেক্ষে। যখন সাপেক্ষে বলেছি তখন উচ্চতা 0, তাহলে এম জি গুণিত হচ্ছে এটা 500 গ্রাম ধরে নিলাম, ঠিক আছে না, 500 গ্রাম ভরের একটা বস্তু। তাহলে এম জি উচ্চতা হচ্ছে 0, তার মানে এ বিন্দুর সাপেক্ষে 0। অনুরূপভাবে বি বিন্দুর সাপেক্ষে কত হবে, বি বিন্দুর সাপেক্ষে ভি বি যদি বলি, এগুলো কিন্তু সাপেক্ষে বলছি আমি, এম জি এইচ হচ্ছে এই যে বি এ দৈর্ঘ্যটা নিতে হবে, বি এ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 500 গ্রাম মানে 0.5 কেজি, আর জি এর মান তো 9.8, এইটা আমরা জানি। আর উচ্চতাটা কত হবে আসলে, এই উচ্চতাটা কত, এইটুকু 100 মাইনাস হচ্ছে 40, তাহলে এখানে নিব আমরা 60, এটা নিলে হচ্ছে 4.9কে হচ্ছে এটা 2 দিয়ে ভাগ করলে 4.9কে হচ্ছে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 9 54 আর 4 24 আর 29 এত জুল, ঠিক আছে না, 294 জুল। এটা হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে। আচ্ছা, এবার হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে যদি করো তাহলে এখন পারবা আশা করি, আর সমস্যা হবে না। আমি প্রশ্নটা মিটাই দিলাম। সি বিন্দুর সাপেক্ষে কত হবে, ভিসি যদি বলি তাহলে এটা হচ্ছে এম জি এইচটা হবে এবার এসি দূরত্ব বা সি এ দূরত্ব যেটাই বলি না কেন। তাহলে এম হচ্ছে 0.5, এটা হচ্ছে 9.8 আর এটা হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এইটুকু দূরত্ব এসি, মানে এগুলো কিন্তু বিন্দুর সাপেক্ষে করলাম। সি বিন্দুর সাপেক্ষে বস্তুটা এ বিন্দুতে আছে, কত দূরে আছে দূরত্বটা তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এটা গুণ করলে 4.9 তাহলে 490 জুল, ঠিক আছে না, এইটা পেলাম বিন্দুর সাপেক্ষে।
এখন যদি বলে আবার উল্টা করে এবার বলছি যে এ বিন্দুতে বস্তুটির, এবার কিন্তু এ বিন্দুতে রাখা আছে, ভূমির সাপেক্ষে এবার করছি। নর্মালি কোশ্চিনে কোনো কিছু উল্লেখ যদি না থাকে তাহলে সবসময় ভূমির সাপেক্ষে করবা, ভূমিটাকে নির্দেশ তল ধরে নিবা, ভূমিকে নির্দেশ তল ধরে নিয়ে উচ্চতা চিন্তা করবা। জি স্যার বুঝতে পারছি, 490 জুল, হ্যাঁ ধন্যবাদ। তাসনিন, তারান্নুন, লাবণ্য, অর্পিতা অনেক, 490, তামিম 60 মিটার, হ্যাঁ 60 মিটার বলতে এইটা 60 মিটার। হ্যাঁ তাহলে আজকে জুম ইন জুম আউট কম হচ্ছে, আজকে ভালো হচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে এইটা হলো, এখন যদি বলি যে এ বিন্দুতে বস্তুটি বিভব শক্তি, এ বিন্দুতে যখন বলবে তখন সবসময় তুমি ধরে নিবে যে এটা ভূমির সাপেক্ষে আছে। এ বিন্দুতে, বি বিন্দুতে, মানে বস্তুটা তখন বি বিন্দুতে চলে আসছে, আবার বস্তুটা সি বিন্দুতে চলে আসছে, এটা পড়ছে নিচে মনে করো। তাহলে এ বিন্দুতে হলে এর উল্টা ঘটনা হয়ে যাবে, এ বিন্দুতে হলে তার উল্টা ঘটনা হবে। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ এইখানে যা হয়েছিল তার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ ভি এ, এখন বলছি ভি এটা হচ্ছে এম জি এইচ, এবার এইচটা কত হবে? এইচটা হয়ে যাবে এসি, ঠিক আছে না? কারণ ভূমির সাপেক্ষে বিন্দুতে বস্তুটা রাখা আছে, ভূমির সাপেক্ষে উচ্চতা, মানে তখন ছিল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর সাপেক্ষে এটা স্থির অবস্থায় রাখা ছিল। আর এখন আমরা চিন্তা করছি যে ভূমির সাপেক্ষে, সবগুলোই ভূমির সাপেক্ষে। তাহলে এই বিন্দুতে যখন হয়ে গেছে এটা এবার উল্টে যে 490 পাবা, উল্টাটা পাবা, তোমরা মান বসাও তাহলে পেয়ে যাবা। আর ভিবি যখন করব, বি বিন্দুর সাপেক্ষে এম জি এইচ, এবার উচ্চতাটা কিন্তু এইটা বিসি, এইখানে মাথায় রাখতে হবে ভূমির সাপেক্ষে। এই বস্তুটাও নিচে পড়তে পড়তে এইখানে আসলো, এইখানে আসলে ভূমি থেকে এর উচ্চতা কত, মানে সবসময় আমরা ভূমির সাপেক্ষে এখন চিন্তা করছি। ক্লিয়ার কথাটা? তাহলে এই উচ্চতাটা হচ্ছে তোমার, এটা এখন মান বসাও, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 9.8, আর এই উচ্চতাটা হচ্ছে এবার 40। এইটা কিন্তু এবার এইটা কিন্তু না, মানে এই বস্তুটা পড়ে এখানে আসলো, এখানে আসলে ভূমি থেকে উচ্চতা আছে এটা। সবসময় যখন নির্দিষ্ট বিন্দু বলে দিবে যে এ বি সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, কোনো সাপেক্ষ কথা উল্লেখ না থাকবে, তখন আমরা ভূমির সাপেক্ষেই করব, ঠিক আছে না? তাহলে ভূমির সাপেক্ষে এখানে উচ্চতাটা ধরেছি, এই যে বি বিন্দুতে যখন বস্তুটা আসছে তখন ভূমি থেকে উচ্চতা হচ্ছে 40। তাহলে এটা গুণ করলে 4.9, তাহলে 4 4 16, মেবি 100, 4 4 4.9, এটা 4.9, 4.9কে 40 দিয়ে গুণ করা, তাহলে 16 100, 4 4 16 6, আর 196, কত হচ্ছে 4.9 গুণিত 40, হ্যাঁ 196, ঠিক আছে, এত জুল, ঠিক আছে না? এই তো। তাহলে এখন সি বিন্দুতে কত হবে বলো তোমরাই, ভিসি কত হবে? এম জি এইচ, এবার হচ্ছে সি বিন্দু, ভূমিতে চলে আসছে বস্তুটা, এখানে চলে আসছে, যখন এখানে চলে আসছে তখন উচ্চতা কত? এই উচ্চতাটা 0, তার মানে এটা 0 জুল। সবার কি এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা ক্লিয়ার? কারো কোনো দ্বিমত আছে? তোমরা একটু বলো, কমেন্টসগুলো আমি একটু দেখি। জি স্যার 196 জুল, হ্যাঁ সবাই ঠিক আছো, সবাই ভালো করতেছো, সবাই ভালো পারছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা তোমরা একটু ভিডিওটা সবাই শেয়ার করবা, ভিডিওটা একটু সবাই, মানে এই ক্লাসটা সবাই শেয়ার করে দিবা, যাতে তোমার বান্ধবীরা, বন্ধুরা, আরও যারা দেখতে চায় তারা যাতে দেখতে পায়, এই জন্য একটু শেয়ার করে দিবা, ঠিক আছে না? আচ্ছা আজকে কতজন উপস্থিত আছে? 56। আচ্ছা আমরা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক্সটা পড়ি নাই, গুরুত্বপূর্ণ টপিক্সটা শেষে পড়বো, তোমরা সারাক্ষণ থাকবা আর কি, ঠিক আছে না? এইখানে যে শক্তি রূপান্তর হয় সেটা আমরা দেখব। তাহলে এটা গত দিনের পার্টটা একটু দেখে নিলাম আমরা। তাহলে এইটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি সাপেক্ষ উল্লেখ না থাকে তাহলে আমরা সবসময় ভূমির সাপেক্ষে ধরব, আর যদি সাপেক্ষ উল্লেখ থাকে তাহলে ওই সাপেক্ষে আমরা উচ্চতা নিব, ঠিক আছে? যে টেবিলের উপরে একটা বস্তু আসছে, তাহলে টেবিলের সাপেক্ষে বিভব শক্তি কত? তাহলে টেবিলের উপরে একটা বস্তু আছে, টেবিলের সাপেক্ষে বিভব শক্তি 0, কারণ তার অবস্থানের মানে উচ্চতার পরিবর্তন যেটা, সেখানে কোনো উচ্চতার পরিবর্তন হয় নাই। কিন্তু টেবিল থেকে যখন ভূমিতে যাচ্ছি, ভূমির সাপেক্ষে যখন করছি, তখন ভূমির সাপেক্ষে টেবিলের উচ্চতা কত সেই উচ্চতা আমরা নিব। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সাপেক্ষ উল্লেখ না থাকলে আমরা ভূমির সাপেক্ষে ধরে হিসাব করব, আর সাপেক্ষ উল্লেখ থাকলে সেই সাপেক্ষ অনুযায়ী করব। এই তো। আচ্ছা তাহলে শক্তির সংরক্ষণশীল নীতি আমরা কি বলছি? মনে করো যে যদি আরও এরকম এক্সাম্পল আমরা দেখি, সূর্যে অনবরত তাপ উৎপন্ন হচ্ছে, আলো পাচ্ছি, তাপ পাচ্ছি আমরা কিভাবে? ওখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। কি বিক্রিয়া সংগঠিত হয়? রাসায়নিক। এটা হচ্ছে হাইড্রোজেনের যে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলো অনবরত তাদের মধ্যে বিক্রিয়া সংগঠন করে একটা ভারী মৌলতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? যে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে,
ঠিক আছে না? এই বিক্রিয়া অনবরত সংগঠিত হচ্ছে এবং একটা ভারী মূলতে রূপান্তরিত হচ্ছে, সেখান থেকে কিছু ভর আর কি হচ্ছে, অবমুক্ত হচ্ছে। এই ভরটাই আসলে শক্তিতে কনভার্ট হচ্ছে। এই শক্তিটাই তাপ শক্তি। তাপ থেকে তখন আমরা আলো এবং তাপ বিকিরণ পদ্ধতিতে তারপরে তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে পৃথিবীতে আসছে যখন, তখন উদ্ভিদ বা আরও অন্য অন্য পরিবেশ এগুলো হচ্ছে উত্তপ্ত হচ্ছে। উদ্ভিদ হচ্ছে কি, এগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করছে, তার খাদ্য উৎপাদন করছে। আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করছে। এই খাদ্য যখন উৎপাদন করছে তখন ওইটাতে উদ্ভিদে আবার রাসায়নিক শক্তি আকারে জমা হচ্ছে। এই শক্তিটা আবার যখন আমরা গ্রহণ করছি, মানে খাদ্যটা যখন আমরা গ্রহণ করছি, তখন আমাদের দেহে যে আবার শ্বসন, প্রাণীরা যখন গ্রহণ করছে তখন দেহে আবার শ্বসন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপ শক্তি দিয়ে তখন আমরা কাজ করছি, চলাফেরা করছি। তার মানে শক্তি অনবরত কনভার্ট হতেই আছে, কিন্তু নতুন সৃষ্টি করা যাচ্ছে না, ধ্বংসও করা যাচ্ছে না। ঠিক আছে? তার মানে শক্তির সংরক্ষণশীল নীতির মূল কথা হচ্ছে যে পৃথিবীর সৃষ্টিতে, মানে পৃথিবীর আদিতে যে পরিমাণ শক্তি ছিল এখনও সেই পরিমাণ শক্তি আছে। তার মানে কি, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। এটাকেই আমরা বলছি শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে? এবং সব কিছুর ভিত্তি আসলে শক্তি ছাড়া কোনো কিছুই আমরা কল্পনা করতে পারবো না। ঠিক আছে না? তাহলে শক্তি কি হচ্ছে, অনবরত একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হচ্ছে। ঠিক আছে না? এটা হচ্ছে যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। এটাকেই শক্তির সংরক্ষণশীলতা নীতি বলা হয়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় এবং নির্দিষ্ট। তবে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কথাটা কিন্তু একটু ভুল। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে বলা হয়েছে যে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এটা বললে ঠিক হবে না। এটা হচ্ছে শক্তি এবং ভরের পরিমাণ অপরিবর্তনীয়, কারণ ভর থেকে শক্তি কনভার্ট করা যায়, তাহলে শক্তি সৃষ্টি করা যাচ্ছে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী শক্তি সৃষ্টি করা যায়। রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, ফিশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ায় কিন্তু শক্তি সৃষ্টি করা যাচ্ছে। তার মানে শক্তি কনভার্ট হচ্ছে, শক্তি সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা ভর থেকে হচ্ছে। সুতরাং কথাটা যদি এইভাবে বলা হয়, মহাবিশ্বে মোট ভর এবং শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, তাহলে সবচাইতে বেশি যুক্তিযুক্ত হয়। কিন্তু আমাদের এই লেভেলে ওইটা নিয়ে অত গভীর আলোচনা নাই। সুতরাং আমরা মাথায় রাখবো যে শক্তির পরিমাণ অপরিবর্তনীয় এবং এটা সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা কেবলমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর হয়। সেটাকে আমরা বলছি শক্তির সংরক্ষণশীলতা নীতি। এবার আমরা এইখানে যদি আসি, যে এখানে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির ক্ষেত্রে। আমরা যান্ত্রিক শক্তি কাকে বলেছিলাম মনে আছে তোমাদের? যান্ত্রিক শক্তির কথা মনে আছে সবার? সংখ্যা কমছে, 47। কেন কমছে এটা বুঝতে পারছি না। 57 থেকে 49। কেউ কেউ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, না ইচ্ছে করে বেরিয়ে যাচ্ছে, ক্লাস ভালো লাগছে না? আচ্ছা, আমি একটু দীর্ঘ সময় ধরে ক্লাস করি, হয়তো অনেকের ডাটা আর কি শেষ হয়ে যাচ্ছে, এই জন্য প্রবলেম হচ্ছে। পরে দেখে নিবা, সবাই শেয়ার করে রাখবা টাইম লাইনে, পরে দেখে নিবা আর কি। তো এইখানে আমরা যেটা মূলত আজকে যেটা পড়তে চাচ্ছি, সেটা শক্তি সংরক্ষণশীলতা নীতির যে মূল সূত্রগুলো প্রতিপাদন করবো, এগুলো নিয়ে আলোচনা করবো। তো এইখানে যেটা হচ্ছে যে যান্ত্রিক শক্তি কাকে বলে, এটা বলেছিলাম মনে আছে তোমাদের? যান্ত্রিক শক্তির রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গতিশক্তি আর একটা বিভব শক্তি, তাই না? তো তাহলে যান্ত্রিক শক্তি বলছি আমরা স্থিতিশক্তি বা বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি হচ্ছে যান্ত্রিক শক্তি। তো সরল দোলকের ক্ষেত্রে, এটা যদি আমরা সরল দোলক বলছি এটাকে, তাহলে সরল দোলকের ক্ষেত্রে কি হচ্ছে, অনবরত শক্তির রূপান্তর ঘটছে। এটা অনবরত শক্তির কি হচ্ছে, রূপান্তর ঘটছে। ঠিক আছে না? এটাকে আমি টেনে ছেড়ে দিচ্ছি, তখন শক্তির রূপান্তর ঘটছে। ঠিক আছে? এই শক্তির রূপান্তর অনবরত হচ্ছে। এইটা হচ্ছে, আমি কিন্তু এইটাকে যদি ভূমির সাপেক্ষে বলি, এর কিন্তু শক্তি আছে, মানে স্থিতিশক্তি আছে ভূমির সাপেক্ষে। কিন্তু এই সরল দোলকের ক্ষেত্রে এইটা কি তার সাম্য অবস্থান ধরছি, মানে এই সাপেক্ষে হচ্ছে তার শক্তি 0। কিন্তু যখন এইটা থেকে এই অবস্থানে নিয়ে আসলাম, তখন তার উলম্ব সরণ উচ্চতার পরিবর্তন হলো। তার মানে এখানে বিভব শক্তি জমা হলো। আস্তে আস্তে এটা যখন গতিশীল হচ্ছে, তখন গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। আর ওইদিকে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। আবার সর্বাধিক উচ্চতায় যখন যাচ্ছে, তখন গতি 0 হয়ে যাচ্ছে, মানে বেগ 0 হয়ে যাচ্ছে। তখন আবার গতিশক্তি নাই, কিন্তু বিভব শক্তি আছে। আবার আস্তে আস্তে যখন সাম্য অবস্থান মিডিলে আসছে, তখন কিন্তু বেগটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম হওয়ার কারণে আবার বিপরীত দিকে আসবে। তার মানে এইখানে এসে আবার গতিশক্তিটা ম্যাক্সিমাম হচ্ছে। এইভাবে অনবরত রূপান্তর হচ্ছে। তোমাদের বইয়ে যেটা আছে, বইয়ের হচ্ছে
পৃষ্ঠা নাম্বার 113-তে দেখো, ওখানে 8টা চিত্র দেওয়া আছে। এই 8টা চিত্র সম্পর্কে আমি একটু পর্যায়ক্রমে বলি। এইটা বলার আগে আরেকটা আসলে শক্তির, আচ্ছা এটা আগে বলিনি, যেহেতু এটা পড়ছি এটা আগে বলিনি। তো এখানে হচ্ছে প্রথম যে চিত্রটা আছে, এই আমি এখানে দিয়েছি, তোমাদের বই দেখো পর্যায়ক্রমে সাইক্লিক আকারে ঘোরানো আছে 8টা চিত্র, ঠিক আছে। নম্বর চিত্র দেখো, নম্বর চিত্রটা হচ্ছে এই অবস্থানে আছে। তাহলে সর্বাধিক উচ্চতায় যখন আসছে এই সরল দোলকটা বা দোলায়মান যে পেন্ডুলাম আমরা যেটা বলছি, এইটা হচ্ছে সর্বাধিক যে উচ্চতা, এখানে যে উচ্চতায় নিয়ে আসা হয়েছে, এখানে কি তার হচ্ছে বেগ আছে কি? এখানে এই বস্তুটার বেগ নেই। যেহেতু বেগ নেই সেহেতু এখানে কোনো গতিশক্তি নেই, ঠিক আছে। বেগ না থাকলে গতিশক্তি থাকবে না। আমরা পড়েছিলাম গতিশক্তির ডেফিনেশনে কি ছিল, যে গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলে। তো এখানে যেহেতু বেগই নাই সেহেতু তার গতিশক্তি নাই, ঠিক আছে। কিন্তু তার এই সাম্য অবস্থাটা থেকে অবস্থানে পরিবর্তন হয়েছে, যে এখানে আরও দেখানো হয়েছে যে এখান থেকে এখানে নিয়ে গেছে, তার মানে তার সাম্য অবস্থান উলম্ব যে সরণ এইটুকু উচ্চতার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এখান থেকে এখানে নিয়ে গেছে, তার মানে এখান থেকে যখন এখানে নিয়ে আসছি, এখান থেকে অনবরত এটা গতিশীল, ঠিক আছে। ট্রু অ্যান্ড প্রো, মানে বামে ডানে অনবরত দুলতেই আছে, দোলায়মান আছে, ঠিক আছে, দোলন গতি। তাহলে এখন এইখানে তার কি আছে? গতিশক্তি নাই, কিন্তু বৃহঃশক্তিটা আছে, কারণ সর্বাধিক উচ্চতায় উঠেছে, উলম্ব সরণটা হচ্ছে সর্বাধিক। এই জন্য তোমাদের বইয়ের যে চিত্র আছে 1 নম্বর চিত্রে দেখো, ওখানে যে ফিগারটা আঁকা আছে, যেটা লাল কালি দেওয়া করা আছে, এইটা দেখো 0 লেভেল আছে। আর যেটা হচ্ছে নীল কালি দেওয়া আছে, দেখো নীল কালি দিয়ে এইখানে দেখো এইরকম দেওয়া আছে, এইটা একবারে ফুল করে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যে গেম খেলো, গেম খেলার সময় তোমরা মাঝে মাঝে বলো যে লাইফের যে একটা ইয়া দেখায়, ঠিক আছে, লাইভ দেখায় যে লাইফের এই অংশটুকু শেষ হয়ে গেছে, এখানে পুরোটাই আছে আর লালটা কোনোটাই নাই। তার মানে এখানে গতিশক্তি টি দেওয়া আছে, দেখো গতিশক্তি লাল কালি দিয়ে দেওয়া আছে 1 নম্বর চিত্রে। তোমরা বইয়ের 113 নম্বর পৃষ্ঠা বের করবা সবাই। টি হচ্ছে 0, এই টিটা হচ্ছে 0, আর ভি দেওয়া আছে ক্যাপিটাল ভি, দেখো এই ভিটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। অর্থাৎ এইখানে সর্বোচ্চ বৃহঃশক্তি আছে, গতিশক্তি 0। আর এই দিকে দেখো বেগের দিকটা দেখানো হয়েছে, ভি, ছোট ভিটা হচ্ছে বেগ, ছোট ভিটা হচ্ছে বেগ। আর এই তোমার লাল কালি দিয়ে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বৃহঃশক্তি, আর যেটা নীল কালি দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে গতিশক্তি বোঝানো হয়েছে। এবার এ থেকে যখন বিতে আসলাম, এটা 1 নম্বর হলো। প্রথম চিত্র দেখো 8টা সাইক্লিক আকারে, এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত আছে। আমি এইভাবে দিয়ে রেখেছি একসাথে, চিত্রগুলো প্রত্যেকটাই আঁকি নাই। এবার 2 নম্বরে, বি নম্বরে আসো, এটা এ নম্বর সবার ক্লিয়ার কি? এ নম্বরটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, অনেক বেড়েছে আসলে, ধন্যবাদ সবাইকে। কোথাও প্রবলেম হলে প্রশ্ন করবা, আমি সেটার উত্তর দিব। এবার বি নম্বরে আসো। বি নম্বরে যদি আসি, তাহলে এই বি নম্বর চিত্র যদি দেখি, এইখানে এসে দেখো এই দুইটার মাঝামাঝি আছে না? তার মানে এখানে আস্তে আস্তে গতি বাড়ছে, উলম্ব সরণটা আস্তে আস্তে একটু কমছে। তার জন্য এইখানে যখন বি নম্বরে আসবে, তখন দেখো তোমার ওইখানে যেটা দেওয়া আছে, বি নম্বর যে চিত্রটা দেওয়া আছে, এইটা আর এইটা দেখো নীল, আর এইটা নীলটা এবং লালটা দেখো দুইটাই সমান সমান দেওয়া আছে 2 নম্বরে। অর্থাৎ এইখানে যেটা বলছি, বি নম্বরে গতিশক্তি যত হবে বৃহঃশক্তি হচ্ছে তত হবে, অর্থাৎ ভি এর মান যত, টি এর মানও তত, ঠিক আছে না? এই দুইটা সমান, বেগটা এই দিকে আস্তে আস্তে বাড়ছে, বোঝা গেল? এবার যখন সি বিন্দুতে আসলো, এটা বি এ গেল, এবার সিতে আসলো। শীতে যখন আসলাম তখন কি ঘটনা ঘটছে? শীতে যখন আসছি, একবারে বড় করে একটু এঁকে রেখে দিই, শীতে যখন আসলাম তখন কি ঘটনা ঘটলো এইটাতে এবার দেখো, চিত্রগুলো তোমরা আর কি মিলানোর চেষ্টা করো, বইয়ের সাথে মিলাও। শীতে যখন আসলো তখন কি ঘটনা ঘটলো? শীতে যখন আসলো তখন যেটা ঘটলো, এইখানে কিন্তু তার সাম্য অবস্থানে চলে আসছে, উলম্ব সরণ 0, মানে এটাই হচ্ছে তার ভূমি সাপেক্ষ বলছি আমরা, ঠিক আছে না? এর সাপেক্ষে আছে, মানে ভূমির সাপেক্ষে উচ্চতা আছে, ভূমির সাপেক্ষে কিন্তু তার বৃহঃশক্তি আছে। কিন্তু এমনিতেই নর্মালি সাম্য অবস্থান যখন আমরা চিন্তা করছি, মানে গাছে একটা আম ঝুলে আছে, তার মানে ভূমির সাপেক্ষে গাছের আমে কিন্তু বৃহঃশক্তি আছে। কিন্তু যখন এইখানে এই অবস্থানে আসে, আমরা নর্মালি যেটা চিন্তা করছি, একটা পেন্ডুলামের দোলক, এটাকে বব বলা হয়, এই ববটা যেটা ঝুলে আসছে এই লেভেলে সাম্য অবস্থা, তার মানে এখানে তার উচ্চতা 0, কিন্তু বেগ হচ্ছে এখানে এসে ম্যাক্সিমাম হয়ে যাবে। এই জন্য বেগ যেহেতু ম্যাক্সিমাম হবে, এই জন্য দেখো সি নম্বর চিত্রে দেখো এইটাকে ম্যাক্সিমাম করে দেওয়া আছে,
অর্থাৎ এইখানে টিটা হচ্ছে ম্যাক্সিমাম আর ভিটা হচ্ছে কত, ভিটা হচ্ছে 0, এই ভি হচ্ছে 0, অর্থাৎ ভি এখানে নাই। এবার এখানে বেগ কিন্তু ম্যাক্সিমাম, ভিটা হচ্ছে ম্যাক্সিমাম ছোট ভি। এবার বিপরীত দিকে আসো, আস্তে আস্তে এবার বেগ, এই বেগ থাকার কারণে গতি জড়তার কারণে আবার কি হবে, এদিকে চলে যাবে, ঠিক আছে, বেগ যেহেতু আছে এইদিকে আবার যাবে। এখন যখন ডিতে আসলো, এবার ডিতে আসলে কি ঘটছে, এবার দেখো ডিতে আসলে দুইটা আবার সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে না, কারণ আবার মিডিল পয়েন্টে এখানে উচ্চতারও পরিবর্তন হবে আর হচ্ছে কি বেগ একটা আছে, তার মানে তখন হচ্ছে ডি নাম্বার চিত্র তোমরা বইয়ে দেখো, ডি নাম্বারে দুইটা মিডিলে দেওয়া আছে, অর্থাৎ বিভব শক্তি, গতিশক্তি যত বিভব শক্তিও তত, দুইটা সমান। এবার ইতে আসো, ডি এর পরে ইতে চলে গেলাম, ইতে যে আবার কি হবে, এবার সর্বাধিক উচ্চতায় চলে গেছে, ঠিক আছে, সর্বাধিক উচ্চতায় যখন গিয়েছে তখন তার গতি আর নাই, তাহলে গতিশক্তি এবার 0 হয়ে গেছে, অর্থাৎ গতিশক্তি 0, বিভব শক্তি এবার ম্যাক্সিমাম ই বিন্দুতে। এবার ই থেকে আবার ব্যাকে আসো, এবার এফে চলে আসো, ব্যাকে, ঠিক আছে না, এফ চিত্রতে দেখো তোমরা বইয়ে, তাহলে ভালো বুঝতে পারবে। এফে আসো, এফে আসলে যেটা হবে, এবার কি ঘটছে, এফে আসলে হচ্ছে আবারও ওই উল্টাটা হয়ে গেছে, অর্থাৎ মিডিলে আবার আসছে এই দুইটার মাঝামাঝি, তার মানে এখানে কি একটা উলম্ব সরণ আছে এইটুকু, সাথে হচ্ছে কি বেগ আছে, ঠিক আছে না, কারণ এখানে বেগটা 0 হওয়ার কারণেই তো এদিকে ব্যাক আসছে, বেগ 0 না হলে আরও দিকে যেত, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়েছে, তার মানে গতিশক্তি 0, বিভব শক্তি ম্যাক্সিমাম। এবার ই থেকে যখন আবার এফে আসছে, এফে আসার সময় দুইটা আবার সমান হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এখানে আবার আমরা পাচ্ছি গতিশক্তি আর বিভব শক্তি সমান। এফ থেকে এবার জি আসো, এই জি আসলে আবার বেগটা ম্যাক্সিমাম হয়ে যাবে, বেগটা যখন আবার ম্যাক্সিমাম হবে তখন এইখানে আর সাম্য অবস্থানে চলে আসছে তার, অর্থাৎ ভূমি সাপেক্ষে উচ্চতা 0, তার মানে এখানে বিভব শক্তি হচ্ছে 0 আর গতিশক্তি হচ্ছে ম্যাক্সিমাম, জিতে এবার পেলাম। জি থেকে এবার এইচ আসো, আবার দুইটা সমান হয়ে গেছে, অর্থাৎ মিডিলে উচ্চতারও পরিবর্তন হচ্ছে, বেগ একটা বাস, ঠিক আছে না, তাহলে এইখানে আবার দুইটা কি হবে, এবার আমরা পাবো এইটা, ঠিক আছে না। এইচ থেকে আবার যখন এতে আসলাম তাহলে আবার পূর্বের সাইকেলে ফিরে গেলাম, অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তি অনবরত পরিবর্তন হচ্ছে। বিষয়টা ক্লিয়ার সবার, গতিশক্তি এবং বিভব শক্তি অনবরত পরিবর্তন হচ্ছে। স্যার উলম্ব সরণটা একবার বুঝিয়ে দেন। উলম্ব সরণ এই যে এইখান থেকে, এটা হচ্ছে তার সাম্য অবস্থা, সাম্য অবস্থান থেকে কোনো একদিকে এইখানে নিয়ে গেলাম, তাহলে এই বস্তুটার এইখানে ছিল, এখান থেকে এই দূরত্বে এসেছে, তাহলে এই যে এইটা হচ্ছে তার উলম্ব সরণ, এইটুকু, মানে এই যে এই লেভেলটা ছিল, আমরা যদি এইরকম চিন্তা করি, এই যে এইখানে, অর্থাৎ বস্তুটা ছিল এইখানে, ঠিক আছে না, এই বস্তুটা ছিল এই জায়গায়, এই জায়গা থেকে যে এই সরণটা হয়েছে সেইটুকু হচ্ছে তার উলম্ব সরণ, এইটাকে আমরা এইচ বলছি। বিভব শক্তি যখন নির্ণয় করি এইচ ব্যবহার করছিলাম না, এমজি এইচ, এইটাই হচ্ছে সেই উলম্ব সরণ, এখানে যে এইটুকু এইচ, এখান থেকে এইটুকু হচ্ছে এইচ, মানে এই অবস্থাটা তার সাম্য অবস্থা, আর এই সাম্য অবস্থা থেকে এইটুকু উপরে উঠানো হয়েছে, এইটুকু হচ্ছে উলম্ব সরণ। ক্লিয়ার বিষয়টা সবার? যদি কোনো বাধা না থাকে তবে তাসনিম তারান্নন লাবণ্য কখনো থামবে না। হ্যাঁ, বাধা না থাকলে থামবে না, এটা হচ্ছে বাধার কারণেই থেমে যায়। তবে এইখানে যান্ত্রিক শক্তির নিত্যতা তখনই প্রযোজ্য হবে যদি ঘর্ষণ বলের কারণে কি হচ্ছে, মানে এখানে ঘর্ষণ শক্তি বা শক্তির অপচয় হবে, ঠিক আছে, শক্তির অপচয় হওয়ার কারণে কিন্তু শক্তির নিত্যতা আসলে 100% প্রযোজ্য হবে না। তাহলে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা তখনই প্রয়োগ করতে পারবো যখন ঘর্ষণ বা অন্য কোনো কারণে শক্তির অপচয় না ঘটবে, তখন বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকবে। এটাকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বলছি। শক্তির নিত্যতা বলছি কোনটাকে, যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুব আছে, পৃথিবীর জন্মলগ্নে যে পরিমাণ শক্তি ছিল এখনও সেই পরিমাণ শক্তি আছে, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না, শক্তি অপরিবর্তনীয়, ঠিক আছে, সেটাকে বলছি শক্তির নিত্যতা। আর যান্ত্রিক শক্তির নিত্যতা তখন বলছি যখন ঘর্ষণ কিংবা অন্য কোনোভাবে শক্তির অপচয় না ঘটবে, তখন বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল ধ্রুব থাকবে। এটাকেই আমরা বলছি যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে শক্তির এখানে কোনো অপচয় ঘটছে না, বাতাসের বাধা আমরা চিন্তা করছি না, বাধাহীনভাবে এই সরল দোলকটা দুলতেই আছে। তাহলে এইটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এটা থেকে আমরা এখন গাণিতিক সমীকরণ একটু দেখে নিই। যেহেতু বইয়ে আছে সমীকরণ প্রতিপাদন করে দেওয়া নাই, কিন্তু কোশ্চিন পরীক্ষায় পড়ছে, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো তোমরা এখানে বর্ণনায় লিখবা যে সমীকরণ পরীক্ষায় থাকবে না, কিন্তু
এখানে উদ্দীপকে মান দেওয়া থাকবে, সেই মান অনুযায়ী তোমাদের হিসাব করতে হবে, ঠিক আছে না? তো আমি সেই মান অনুযায়ী একটা হিসাব করে বলে দিই। তো আগে সূত্রটা একটু দেখে নিই যে শক্তির নিত্যতা এখানে মানছে কি না। আমরা ধরে নিচ্ছি এটা ঘর্ষণহীনভাবে এই সরল দোলকটা দুলছে, তাহলে শক্তির নিত্যতা প্রমাণ হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখি। ফ্রিকশনের কারণে থেমে যাবে, হ্যাঁ লাবণ্য ঠিক বলছে, ফ্রিকশনের কারণে থেমে যাবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা শক্তির সংরক্ষণ নীতিটা প্রয়োগ করে দেখি। কোন শক্তি? যান্ত্রিক শক্তি। বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সমান হবে কিনা এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে বর্ণনায় লিখব ও এ, এটা একটা সরল দোলক, মানে হালকা অপসরণশীল এবং নমনীয় সুতার সাহায্যে একটা ভারী বস্তু পেন্ডুলামের, এই যেটা আমরা বলছি যে একটা ভারী বস্তুকে বব যেটা বলা হচ্ছে, এটাকে বেঁধে ঝুলাই দেওয়া হয়েছে, ঠিক আছে না? এটা এই যে, তাহলে এই কাজটা এখানে আমরা করব। তো এখন এটা সমীকরণ পরীক্ষায় থাকবে না, মাথায় রাখো। কিন্তু তোমার যেটা হবে, এই সমীকরণটা জানা থাকলে তুমি পরীক্ষায় যদি এটার উদ্দীপকের মান দিয়ে কোশ্চিন দেয়, যেহেতু চিত্র আছে, আলোচনা আছে শক্তি সংরক্ষণশীল নীতি, সেহেতু কোশ্চিন থাকতেও পারে, ঠিক আছে না? থাকলে তোমার কিছু বলার নাই যে সিলেবাসে নাই, এরকম কোনো অভিযোগ দেওয়া যাবে না। তাহলে এখন মনে করি ও এ, এটা হচ্ছে একটা সরল দোলক, যেটা ও বিন্দুতে দৃঢ় অবস্থানে আটকানো আছে, এটা ঝুলন বিন্দু। তাহলে এ বিন্দুতে কে আছে? বব আছে, ভারী বস্তুটা আছে। এখন এই বস্তুটাকে যদি আমি টেনে ছেড়ে দিই তাহলে দুলতে থাকবে অনবরত। এবং যখন এখন এগুলোতে নাম দিয়ে দিই এ, এটাকে একটা বি বিন্দু দিলাম, এটাকে একটা সি বিন্দু দিলাম, ঠিক আছে না? তো এবং এই সুতাটার দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্যটাকে আমরা স্মল এল ধরেছি। তাহলে যখন সি বিন্দুতে যাচ্ছে তখন বস্তুটার বেগ হচ্ছে 0। বেগ যেহেতু 0, সেহেতু কি হবে? তার শুধু বিভব শক্তি থাকবে। উলম্ব সরণটা হচ্ছে এ এন, এই যে এই বরাবর। চিত্র কি সবাই বুঝতে পারছো? একটু বলো, যদি না বুঝতে পারে তাহলে বলো। স্যার পরীক্ষায় আপনি দিয়েন তাহলেই হবে, দিয়েন না তাহলে হবে। আচ্ছা, পরীক্ষায় দিব না এইটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই, তবে জানা দরকার, এইটা হচ্ছে মূল কথা, ঠিক আছে না? তাহলে এইখানে হচ্ছে তোমাদের বই তো আছে এটা নিয়ে আলোচনা, 113 পৃষ্ঠায় দেখো আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে সি বিন্দুর জন্য করি। বর্ণনাগুলো তোমরা লিখবা, আর বর্ণনা আমি বলেছি নোট দিয়ে দিব তোমাদের, ওখান থেকে দেখে নেবা, আমি ছবি তুলে দিয়ে দিব সবগুলো, ঠিক আছে? মনে করি ও এ একটি সরল দোলক, ও বিন্দুতে দৃঢ় অবস্থানে এক সুতার এক প্রান্ত বাঁধা আছে। এখন এই সরল দোলকটা যেটা বব আছে এই বিন্দুতে, এটাকে টেনে যদি ছেড়ে দিই তাহলে এটা বাধাহীনভাবে দুলতে থাকবে। ঘর্ষণহীন যদি মাধ্যম হয় তাহলে এটা বাধাহীনভাবে দুলতে থাকবে। যখন সি বিন্দুতে যাবে তখন তার কি বেগ 0 হবে। সর্বাধিক উচ্চতায় সি বিন্দুতে যখন পৌঁছাবে তখন বেগ 0 হবে। এইটা কি বোঝা যাচ্ছে না? এইখান থেকে একটা ডটেড দেওয়া আছে দেখো, আর এইখান থেকে একটা ডটেড দেওয়া আছে, ঠিক আছে না? চিত্র কি বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? আজকে তো জুম ইন জুম আউটটা কম হচ্ছে, বুঝার কথা, বুঝতে পারার কথা। আচ্ছা, তোমরা এই যে অপ্রয়োজনীয় কমেন্ট করো না, যেটা বুঝতে পারবে না সেটা কমেন্ট করো। এইটার কারণে যে ডিস্টার্ব হচ্ছে আমার এখানে বুঝতে, যে তোমাদের কমেন্টগুলো বুঝতে। অপ্রয়োজনীয় যে মেসেজ দিচ্ছ, মেসেজ দেওয়ার দরকার নেই, মেসেঞ্জারে মেসেজ দেওয়ার দরকার নেই। কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা দেখব। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতাটা কি বললাম আরেকবার বলে নিই। যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা মানে আমাদের বইয়ে যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা আছে। যান্ত্রিক শক্তির নিত্যতা, ঠিক আছে না? এই যান্ত্রিক শক্তির নিত্যতা কি বলছি? যে বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি, ঠিক আছে না? এটা সমান হচ্ছে কি ধ্রুবক, ধ্রুব বা ধ্রুব যেটাই বলো, মানে একটা ধ্রুব মান পাবো। যে এই দুইটা যোগ করলে যদি 50 জুল হয়, তাহলে মানে এখানে যদি 50 জুল হয়, যোগ করে এখানে যোগ করে 50 হবে, এখানে যোগ করেও 50 হবে। অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা 50 হবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথমে সি বিন্দুর জন্য দেখি। তাহলে সি বিন্দুর জন্য একটু দ্রুত যাচ্ছি, কারণ এগুলো প্রয়োগগুলো বেশি দরকার আমাদের, সূত্রগুলো খুব বেশি দরকার না, তবে সূত্রগুলো জানলেও এটা বুঝতে সুবিধা হবে। তো সি বিন্দুর জন্য যদি আমরা করি, সি বিন্দুতে তোমার গতিশক্তি কত হবে? সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা বের করো। তাহলে সি বিন্দুতে ববের বা দোলকের বলতে পারি, দোলক পিণ্ডের বলতে পারি, ববের বলতে পারি, ঠিক আছে না? ববের কি গতিশক্তি বা সরল দোলকের গতিশক্তি বা দোলকটির গতিশক্তি লিখি তাও হবে। দোলকটির গতিশক্তি কত হবে? টি এ, তোমাদের বই অনুযায়ী লিখছি, সরি টি সি মনে হয় সি বিন্দুতে, মানে এটা আসলে ইকে লিখতাম কাইনেটিক এনার্জি, কিন্তু তোমাদের বইয়ে কি লেখা আছে?
যেটা লেখা আছে সেটা লিখছি, টি দিয়ে যেহেতু প্রকাশ করছি গতিশক্তি। তাহলে এটা হচ্ছে mg, মানে ওজনগুলো কিন্তু সবসময় এদিকে কাজ করছে, এটা mg, এটা তো mg, ঠিক আছে, এটা এই বরাবর নিচের দিকে আর কি, এটাও mg। তাহলে ওজন সবসময় নিচের দিকে কাজ করছে, উলম্ব সরণ হচ্ছে এটা। তাহলে উলম্ব সরণটুকু কতটুকু বলো তো, এ এন, এইটুকু, এই যে এটা এ বিন্দু আর এটা এন বিন্দু, তাহলে এটা হচ্ছে এ এন, ও সরি গতিশক্তি লিখছি তো, ভুল করেছি, দুঃখিত। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এই বিন্দুতে ভিসি স্কোয়ার, সি বিন্দুতে যেহেতু করছি। তো সি বিন্দুতে বেগ আছে কি, সি বিন্দুতে বেগটা ভিসি ধরেছি, সি বিন্দুতে বেগ হচ্ছে 0, তাহলে গতিশক্তি 0। আর সি বিন্দুতে দোলকটির বিভব শক্তি কত হবে, বিভব শক্তি, তাহলে এবার ভি দিয়ে করলাম ভিসি, ভিসি সমান কত হবে mg, কতটুকু উলম্ব সরণ হয়েছে, উলম্ব সরণ হচ্ছে h, তার মানে an, এনটাকে আমরা h ধরে নিয়েছি এখানে, তাহলে mg h। এখন এই দুইটা মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি যদি করি তাহলে ইসি দিলাম এটাকে নাম, ইসি সমান হচ্ছে টিসি প্লাস ভিসি, ঠিক আছে না? তাহলে এটা যোগ করলে কত হবে, এটা যোগ করো তাহলে পেয়ে যাবা, যোগ করলে পেয়ে যাচ্ছ mg h, ঠিক আছে? তাহলে সি বিন্দুতে মোট শক্তি পেলাম কত, mg h, ঠিক আছে? আর নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আমার এখানে মনে হচ্ছে। এবার সি বিন্দুতে পেলাম, এবার আমরা বি বিন্দুতে আসি, অর্থাৎ দোলকটা কিন্তু এই বরাবর এখন আসছে এইদিকে মনে করো। তাহলে এবার বি বিন্দুটির জন্য করি, তাহলে বি বিন্দুর জন্য কত হবে, বি বিন্দুর জন্য এগুলোতে বি দিয়ে দিলাম, আমি একটু দ্রুত যাচ্ছি, এখানে বি দিলাম, তাহলে এখানে ভি, এখানে কি হবে সি, বি হবে ভিবি। তো ভিবি তো 0 না তাহলে, তাই না? ভিবিটা কত হবে তোমরাই বলো, ভিবিটা হচ্ছে এইখানে আসছে, তার মানে এইখানে এই উলম্ব সরণ এই দিক থেকে আসার জন্য এইটুকু, আর এই দিকে উলম্ব উচ্চতা হচ্ছে এইটুকু এ এম, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে উলম্ব সরণ, এইখানে যখন বস্তুটা থাকবে তখন এইটুকু হচ্ছে উলম্ব সরণ, আর এই দিক থেকে এখানে যেটা আসছে এইটুকু হচ্ছে এই দূরত্ব আসছে। চিত্র কি ক্লিয়ার সবার? এইখান থেকে বস্তুটা যখন এইখানে আসলো তখন পড়ন্ত বস্তুর নীতি অনুযায়ী চিন্তা করো যে এইটা মুক্তভাবে বাধাহীনভাবে দুলছে আর কি, ঘর্ষণ বল নাই। তাহলে এইটা হচ্ছে এইখানে যখন আসছে তখন এইটুকু গতিশীল হওয়ার জন্য এইটুকু দূরত্ব অতিক্রম করেছে, আর সাম্য অবস্থান থেকে যখন বিভব শক্তি নির্ণয় করব তখন এইটুকু দূরত্ব অতিক্রম করেছে। বিভব শক্তির জন্য এইটুকু, গতিশক্তির জন্য এইটুকু, এদিকে আসছে। তাহলে গতিশক্তির জন্য উচ্চতা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এইচ, মনে আছে গতির সমীকরণ আমরা পড়েছি, পড়ন্ত বস্তুর গতির সমীকরণ গ্যালিলিওর 2 অধ্যায়। তাহলে এখানে ইউ স্কোয়ার, তো ইউ এর জায়গায় আমি ভিসি লিখলাম, কারণ কি এই সি বিন্দুর বেগটা নিচ্ছি, ভিসি স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। এইচটা কোনটা, এইচটা আসলে এখানে, এইচটাই হচ্ছে আসলে এই যে এইটুকু এন এম, এন এম, এই এন এমটা সবাই বুঝছো কিনা সেইটা একটু বলো আমাকে, এনএমটা সবার ক্লিয়ার কিনা? এনএমটা হচ্ছে এই যে গতিশীল হয়ে এই দিকে আসছে, অর্থাৎ এখান থেকে এখানে আসলো, তাহলে এইটুকু হচ্ছে এনএম, ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে গতিশক্তি আমরা এখন এইখান থেকে একটু ক্যালকুলেশন করি, তাহলে এইটুকু দূরত্ব, তার মানে হাফ এম, সি বিন্দুতে বেগ কত ছিল 0, তাহলে এটা 0 টয়েস জি, এনএমকে আমরা কি লিখতে পারি, এন এম, এই দূরত্বটাকে কি লিখতে পারি, এই দূরত্বটাকে এই এ এন থেকে যদি এ এম বাদ দিই তাহলে কি এন এম হবে না, মানে মোট মনে করে এটা, এটা হচ্ছে এইটুকু হচ্ছে এ এন আর এইটুকু হচ্ছে এন এম, তাহলে এ এন থেকে যদি এ এম বাদ দিই তাহলে এইটুকু পাবো, ক্লিয়ার সবার? মানে এইটুকু থেকে এইটুকু বাদ দিচ্ছি, এই ছোট অংশটুকু বাদ দিচ্ছি, মোট থেকে এইটুকু বাদ দিলে এইটুকু পাবো। তাহলে এটুকু আমরা লিখতে পারি এরকমভাবে যে এ এন মাইনাস হচ্ছে এ এম, দেখো সবার ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে হাফ এম টয়েস জি এ এন মাইনাস এ এম, তাহলে এটা হচ্ছে 2 কেটে গেল এম জি এ এন, আচ্ছা এটাকে গুণ করে দিই, এইটা প্লাস মাইনাস হচ্ছে এম জি এ এম, আচ্ছা এটা পেলাম। এখন বি বিন্দুতে আমরা কি করব, এবার বি বিন্দুতে দোলকটির বিভব শক্তি করব।
বিভব শক্তি, এটা হচ্ছে ভি সি, সরি ভিবি, ক্যাপিটাল ভি কিন্তু এগুলো। তাহলে এবার দেখো এমজি বিভব শক্তির জন্য কত উচ্চতা হচ্ছে, যে এইটুকু বি বিন্দুতে যখন আসবে তখন এইটুকু উচ্চতা, তার মানে এ এম উচ্চতা। তাহলে এইটার এইটা এবার যোগ করো, তাহলে হয়তো মোট শক্তি ই বি দিয়ে দিলাম আমি। তাহলে মোট শক্তি হবে এইটার এটা যোগ করলে এইটা প্লাস আসছে আর এইটা মাইনাস আছে, কেটে যাবে, তাহলে এইটা থাকবে। ঠিক আছে, মানে টিবি প্লাস হচ্ছে ভিবি যদি যোগ করো তাহলে এইটুকু থাকবে, এটার এটা কেটে যাবে, তাহলে থাকবে এমজি ইন্টু হচ্ছে এন মানে কি বলেছিলাম মনে আছে? এন মানে হচ্ছে এইচ, তাহলে এমজি এইচ। তাহলে আমরা আপনার ক্লাস অ্যাটেন্ড করে ভালোই লাগছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে, যে মানটা পেলাম সেটা হচ্ছে যে সি বিন্দুতে পেয়েছিলাম এমজিএইচ, বি বিন্দুতেও পেলাম এমজিএইচ। অনুরূপভাবে এ বিন্দুতে যদি করি তখন কি হবে, বিভব শক্তিটা জিরো হয়ে যাবে, অর্থাৎ ভিসিটা ভি এ যখন বের করব ভি এটা হচ্ছে জিরো হবে, আর টি এ যখন বের করবা তখন দেখবা আবারও এমজি এ এন পাবা, তখন এইটুকুর মানে সরে আসবে, মানে গতি শক্তির জন্য তখন এ এন দূরত্ব হয়ে যাবে, তখন দেখবা আবারও এমজিএইচ পাবো। তার মানে সি বিন্দুতে এমজিএইচ পেলাম, বি বিন্দুতে এমজিএইচ পেলাম, এ বিন্দুতেও এমজিএইচ পেলাম। তার মানে কি বুঝছি, প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কি আছে, ধ্রুব আছে। সুতরাং সরল দোলক যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে যদি ঘর্ষণ বল না কাজ করে, ঠিক আছে, শক্তির কোনো অপচয় না হয়। তাহলে বি সি বি এবং এ বিন্দু তিনটাতেই আমরা পেলাম এমজিএইচ। আমি দুইটা করে দেখিয়েছি, তোমরা এটা করে দেখবা, এটাতে বিভব শক্তিটা জিরো হবে, গতি শক্তিটাই ম্যাক্সিমাম এমজিএইচ হয়ে যাবে এখানে। কারণ আমরা একটু আগেই চিত্রগুলো দেখে আসছিলাম যে এখানে যে পরিমাণ বিভব শক্তি হবে এখানে সেই পরিমাণই গতিশক্তি হবে, এখানে বিভব শক্তিটা ম্যাক্সিমাম গতিশক্তি জিরো, এখানে গতিশক্তিটা ম্যাক্সিমাম বিভব শক্তি জিরো, ঠিক আছে। আর এখন যদি আবার বাম দিকে আসি একই ঘটনাই পাবো, ঠিক আছে না? তাহলে এটা এখানেই শেষ করলাম, সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এ বি এবং সি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল ধ্রুব, সুতরাং এটা শক্তির সংরক্ষণশীলতা, যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এখন আমরা এখান থেকে একটা গাণিতিক হিসাব করে ফেলি, তাহলে সুবিধা হবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এতগুলো এই ঝামেলা না দিয়ে একবারে ক্লিয়ার করে দিই তোমাদের, তাহলে বোঝার সুবিধা হবে। যে পরীক্ষায় যদি এরকম দিয়ে দেয়, না দিলে ভালো, দিলে সমস্যা নাই, করতে পারবো আশা করি, যেহেতু আমি আলোচনা করে দিলাম। ধরে নাও এটা হচ্ছে 1.3 মিটার, অর্থাৎ সুতার দৈর্ঘ্য 1.3 মিটার, ঠিক আছে, এটা আমরা চিন্তা করছি। হ্যাঁ, সুতার দৈর্ঘ্য হচ্ছে 1.3 মিটার। আসলে ববের ব্যাসার্ধ পর্যন্ত নেওয়া হয় কার্যকারী দৈর্ঘ্য, তো ববের ব্যাসার্ধ পর্যন্তই নিলাম, এটা হচ্ছে 1.3 মিটার, ঠিক আছে। আর এইটা মনে করো এইখানে, তো এটা এদিকে গেছে আর কি, আমরা বলছি এইখানে হচ্ছে এইটুকু আর কি সরণটা ঘটানো হয়েছে মনে করো 0.5 মিটার, ঠিক আছে। এখন তুমি এ বি আর সি, এটা সৃজনশীল কোশ্চিন, গ নম্বর মনে করো এ বিন্দুতে বস্তুটার বেগ কত, এ বিন্দুতে দোলকটির বেগ কত বা ববের বেগ কত, বেগ কত এটা নির্ণয় করো সবাই। আর ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের তথ্য যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা, যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কি না গাণিতিক যুক্তিসহ মতামত দাও, এগুলো এই ধরনের থাকে, বুঝতে পারছো সবাই, মতামত দাও। তো এইটা সবাই পারবা আশা করছি। এখন যেহেতু চিত্র এতক্ষণ আলোচনা করলাম, সূত্র আলোচনা করলাম, আমি কিন্তু মান দিয়ে দিচ্ছি, কোণ দেওয়া থাকলে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে করবা, আর যদি কোণ না দেওয়া থাকে, এরকম মান দেওয়া থাকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে করবা। এখন দেখো পারছো কিনা। এইটা মনে করো ও বিন্দু, এইটা মনে করো এ বিন্দু, আর এইটা মনে করো এন বিন্দু, এরকম কিছু একটা নাম দিয়ে দিয়েছি, একটু আগে যেটা করছিলাম এটাই নাম দিলাম, আর এগুলো এ বি সি আছে। তাহলে এ বিন্দুতে বেগ নির্ণয় করব, তো এ বিন্দুতে যদি ববটার বেগ নির্ণয় করি,
ঠিক আছে, ববের বেগ। তাহলে এখান থেকে গতিশীল হয়ে এখানে আসছে, তাহলে উলম্ব সরণ কতটুকু? উলম্ব সরণ এইটুকু, মানে এইটুকু, ঠিক আছে না? তাহলে উলম্ব সরণটা হচ্ছে এই যে এইটুকু। তাহলে এইটুকু যদি উলম্ব সরণ হয় বা এইটুকু উলম্ব সরণ হয়, মানে এইদিকে উলম্ব সরণ নিচের দিকে আসছে যখন, মানে এইটুকু নিচে নেমে আসছে, তাহলে এই সরণটুকু নেমে আসছে। তাহলে এখন ওই যে আমি 3 নম্বরটা যেটা করি নাই সেই অনুযায়ী করে ফেলো। তাহলে বি বিন্দুতে আমরা এ বিন্দুতে বেগ নির্ণয় করছি, ভি এ। গ নম্বর আমি একটু করে দিই, কেউ কেউ করতে পেরেছ? হ্যাঁ, রিফাত হাসান, ও পারছি না স্যার। জি স্যার, বুঝছি। শামিমা, লাবণ্য, অল ক্লিয়ার, বুঝেছি স্যার। আচ্ছা, অনেকেই দেখছে না, পালাচ্ছে। কেন দেখছেন এটা বুঝে পাচ্ছি না। আর মানে এই যেটা আমরা এরপরে আরেকটা টপিকস পড়বো, ঠিক আছে, এইটা থেকেই কোশ্চেন প্রতি বছর থাকে, শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে। এই জন্য এটা একটু ভালো করে জেনে রাখতে হবে। এই বিন্দুতে বেগ নির্ণয় করতে যাচ্ছি, তাহলে কোন সমীকরণ? ভি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি সি স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। এইচ বলতে কোন দূরত্ব? ওই যে উলম্ব সরণ যেটা, এটাই হচ্ছে এ এন, আমরা এ এন দিতে পারি, ঠিক আছে না? এইটুকু উলম্ব সরণ এখান থেকে এখানে আসবে। আর এটা ইউ দিতাম, কিন্তু এখানে ভিসি দিচ্ছি, বোঝার সুবিধার্থে ভিসি দিচ্ছে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টয়েস জি এইচ, এই সূত্র মূলত অ্যাপ্লাই করেছি, ঠিক আছে না? তাহলে এখানে দেখো যে ভিসি কত? ভিসি হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, আর 2 9.8। এ এন এর ভ্যালুটা কত? এইখানে একটু কাজ আছে, এ এন এর ভ্যালুটা নির্ণয় করাই কৌশল। এইটা কে পারবে? এ এন এর ভ্যালুটা পারলেই কিন্তু গ নম্বর পারলে ঘ নম্বর হয়ে গেল। এ এনটা হচ্ছে, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজ হলে এইটার দৈর্ঘ্য যদি 1.3 হয়, তাহলে এইটার দৈর্ঘ্য 1.3 না? কারণ এই সুতাটাই তো টেনে এখানে গেছে, অর্থাৎ এইটাকে দৈর্ঘ্য হচ্ছে 1.3 মিটার, এই সুতার দৈর্ঘ্য, কারণ এই সুতাটাই তো এখানে গেছে, ঠিক আছে না? তাহলে এইখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। ও এন সি ত্রিভুজে, ও এন সি এই ত্রিভুজে দেখো কি পাচ্ছি আমরা। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি ও এন স্কোয়ার প্লাস হচ্ছে কি এন সি স্কোয়ার বা সি এন স্কোয়ার, এন সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে ও এনটা বের করবো। তাহলে ও এন সমান কত হবে? ও সি মানে 1.3 স্কোয়ার, এন সি মানে হচ্ছে 0.5 স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করে বিয়োগ করে দিয়ে বর্গমূল করো, √1.3 স্কোয়ার মাইনাস হচ্ছে 0.5 স্কোয়ার, তারপরে এটা, তার মানে এটা হচ্ছে 1.2 মিটার। তার মানে এইটুকু পেলাম আমরা 1.2 মিটার, এইটুকুর দৈর্ঘ্য। তো এইটুকু যদি 1.2 হয়, তাহলে এইটুকু কত হবে? তার মানে সবাই জমিন হচ্ছে, ডিস্টার্ব দিচ্ছে, এইটা বুঝছি না। এতক্ষণ ভালোই চলছিল, এখন আবার জমিন হচ্ছে কেন? আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে কত হবে এখন? তাহলে এ এনটা আমরা পেয়ে যাব। এ এন সমান পাচ্ছি হচ্ছে পুরোটায় ও এন, ও এ মাইনাস হচ্ছে কি এ এন, সরি ও এ মাইনাস হচ্ছে ও এন। তাহলে ও এ হচ্ছে ছিল 1.3 আর এ এন হচ্ছে কত? ও এন পেলাম 1.2, তার মানে 0.1 মিটার পেলাম। আমার ফোনের চার্জ শেষ, চার্জে লাগাই দাও, দিয়ে দেখো, ঠিক আছে। তাহলে এইটা যখন পেয়ে গেলাম 0.1, এখন মান বসাই দাও 0.1। তাহলে এইটা হিসাব করে ফেলো এখন কত হয়। এটা হচ্ছে 2 গুণিত হচ্ছে 9.8 গুণিত হচ্ছে 0.1, তাহলে এটা হচ্ছে 1.96। ও এর ওপর বর্গমূল আছে, এটা হচ্ছে ভি এ সমান এইটা, বর্গমূল করলে আমরা পাবো 1.4। ও ববের ভর দিই নাই, তাই না? ববের ভর ধরে নাও 250 গ্রাম, এইটা ববের ভর, ঘ নম্বর করার জন্য এটা লাগবে। তাহলে এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বি বিন্দুতে বেগ পেলাম, কি এ বিন্দুতে বেগ পেলাম মানে এ বিন্দুতে বেগ পাওয়ার অর্থ এগুলো এখন গতিশক্তি আর বৃহশক্তি তোমরা সবাই করতে পারবা। আমি একটু শর্টকাটে করে দিই। ঘ নম্বর সেটা হচ্ছে, এটা সবাই বুঝতে পেরেছো তো আশা করি? লাল কালিতে সমস্যা হচ্ছে? আচ্ছা, কালো কালি দিয়ে লিখি। পেন অনেকগুলোই আছে, বাট কালি ভালো দিচ্ছে না মনে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে, এটা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করি।
এখন আমরা যেটা করব সেটা হলো এই শক্তি সংরক্ষণ নীতি। তো আমি সি বিন্দুতে আগে করে নিলাম একবারই। ইসি সমান হচ্ছে এই ভিসি প্লাস হচ্ছে কি ভিসি প্লাস হচ্ছে টিসি, বা টিসিটা আগে লিখেছিলাম, টিসিটাই লিখলাম, টিসি প্লাস হচ্ছে ভিসি। তো টিসি মানে কত? টিসি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ওখানে সি বিন্দুতে বেগ 0, এই জন্য এটা 0 হবে, আর এটা এম জি এইচ হবে। এইচ বলতে এই যে এইটুকু একটু আগে যেটা বের করেছি এটাই এইচ। তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে সরি 0.25, 0.25 মানে এই যে 250 গ্রাম দিয়েছি, এটাকে কেজি করে নিবা। আর এইটা হচ্ছে কত 9.8, আর উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে 0.1। তাহলে এটা হিসাব করে ফেলো কত আসে মোট শক্তিটা। 0.1 গুণিত 9.8 গুণিত হচ্ছে তোমার 0.25, ও সরি 9.8 গুণিত 0.1 গুণিত 0.25, তাহলে এটা 0.245, 0.245 এত জুল। এটা পেলাম সি বিন্দুতে। এবার এই বিন্দুতে আসো। এই বিন্দুতে আসলে কি পাবো? এই বিন্দুতে যদি আসি ই এ যদি করি, তাহলে বি বিন্দুটাও করতে পারো, আমি আর করছি না এখন। টি বি টি এ প্লাস হচ্ছে ভি এ, ক্যাপিটাল ভি, ঠিক আছে? তাহলে এটা করলে হাফ এম, এটা হচ্ছে ভিসি স্কোয়ার প্লাস টয়েস জি ইন্টু হচ্ছে এ এন দূরত্ব আসবে, ঠিক আছে? আর এখানে এসে বিভব শক্তিটা 0 হয়ে যাবে, সাম্য অবস্থায় আবার চলে আসবে, ঠিক আছে না? স্যার জুম ইন জুম আউট হচ্ছে এম মাহমুদ 0.245, হ্যাঁ ঠিক আছে, জুম ইন জুম আউট একটু হচ্ছে আর কি, তারপরেও কিছু করার নাই আর কি। তবে লেখা অস্পষ্ট হচ্ছে না, কিছুক্ষণ পরে কিন্তু লেখা দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখন এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা কত হবে দেখো। এটা করলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা মান একই মান ভিসি 0, তার মানে এটাই পাবো, একই ঘটনাই ঘটছে, ঠিক আছে না? তার মানে এখানে হাফ 0.25, এটা হচ্ছে 0 ভিসিটা, আর এটা হচ্ছে ও সরি জায়গার স্বল্পতা আমি একটু উপরে লিখলাম। এটা ই এ যেটা বলছি আমরা সেটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0 স্কোয়ার, এটা 2, এটা 9.8, এটা হচ্ছে তোমার 0.1 এ এন যেটা সেটাই হচ্ছে এইচ, এই দূরত্ব আর কি আসবে। এবার একটু আগেই করেছি আমরা, আর এটা প্লাস হচ্ছে 0। তো এইটা করলেও দেখো হাফ হাফ কেটে যাবে, এইটার গুণটা ওইটার মতোই আসবে, এই 2 আর হাফ কেটে যাবে, এটা কেটে যাবে, দেখো এইটার মতো হয়ে গেছে না? এটার মতোই, মানে কি 0.245 এত জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি সমান, আবার বি বিন্দুতে করলেও মোট শক্তি সমান পাবো, একটু আগেই করেছি আমরা, ঠিক আছে? তাহলে তিনটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। যদি এখানে থেটা কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, 40 ডিগ্রি বা 60 ডিগ্রি, তখন তোমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে করবা, দিয়ে এই উচ্চতাটা বের করবা। এই উচ্চতা পেলেই কিন্তু হয়ে গেল কাজ শেষ, আর কিছুই না। অনেকে মনে করছে অনেক কঠিন, এইটা খালি এই উচ্চতাটা বের করতে হবে, উলম্ব সরণটা, এইটুকু বের করতে পারলে বাকি কাজ একই, ঠিক আছে না? তাহলে এটা শেষ হলো শক্তি সংরক্ষণ নীতি, সবাই বুঝতে পেরেছি। আর একটা করবো, করে শেষ করবো আজকে, সেটা হচ্ছে যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে, সেটা একটু দেখি এবার, সেটাই দেখা হয়নি এতক্ষণ। সেটা হলো যে আমরা এটা এখানে চিত্রটা আঁকি, ঠিক আছে? ধরে নাও এই বস্তুটা এই বরাবর নিচে পড়ছে, এটা এই উচ্চতা থেকে পড়ছে, ঠিক আছে? এম ভরের একটা বস্তু, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো একবারে ধরে নাও এইটার ওজনটা নিচের দিকে কাজ করছে, একবারে এখানে আসলো, তারপরে এখানে আসলো, এরকম আমরা চিন্তা করছি, ঠিক আছে? এটা বস্তুটা আছে, তাহলে এই উচ্চতাটা হচ্ছে মনে করো এক্স ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? এই উচ্চতাটা এক্স, তাহলে এই উচ্চতাটা কত হবে? এই উচ্চতাটা হচ্ছে এইচ মাইনাস এক্স। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সংরক্ষণশীলতা নীতি আমরা পড়ব, শক্তির সংরক্ষণ নীতি পড়ছি, কিন্তু এবার মুক্তভাবে নিচে পড়ছে সরল দোলকের ক্ষেত্রে আমরা দেখলাম, এটা মূলত বেশি দরকার। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, মূলত এইটা আমরা পড়বো এখন, ঠিক আছে? এটা মুক্তভাবে পড়ছি। তো একটু আগে আমরা গাণিতিক হিসাব করেছিলাম, সর্বাধিক উচ্চতায় কি আছে? সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি আছে,
এই বিভব শক্তিটা হচ্ছে যখন নিচে পড়বে বস্তুটা তখন আস্তে আস্তে কী হবে, গতিশীল হবে। গতিশীল হওয়ার কারণে গতিশক্তি থাকবে, ঠিক আছে। তারপরে আরও যখন নিচে যাবে তখন কি হবে, ভূমিতে যখন চলে আসবে তখন এটা সম্পূর্ণই গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, বিভব শক্তি 0 হয়ে যাবে। তো আমরা দেখব যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক আছে, এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো বর্ণনাগুলো লিখবা। মনে করি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এ বিন্দুতে উঠানো হলো, ঠিক আছে। তাহলে এ, বি এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি থাকবে, ধ্রুব থাকবে, সেটা আমরা প্রমাণ করব এখন। তাহলে এ বিন্দুতে মোট শক্তি আমরা বের করি। আজকে অনেক লং হয়ে গেল, কত বাজে, সময় কত? আচ্ছা, এইটা হলেই শেষ করবো, একটু দ্রুত করে শেষ করি। আরে 1 ঘন্টা হয়ে গেছে, দুঃখিত, এইটা হলেই শেষ করে দেবো। আচ্ছা, তাহলে এইটা এখন একটু দেখো যে এ বিন্দুতে মোট শক্তি আমরা বের করি। এ বিন্দুতে মোট শক্তি কী কী পাবো, আমি একটু শর্টকাটে করে দিই। এ বিন্দুতে মোট শক্তি যদি আমরা বের করি, ই এ বের করতে চাচ্ছি। ই এ সমান হচ্ছে ভি এ প্লাস হচ্ছে টি এ, মানে ভি এ বলতে বিভব শক্তি আর টি এ বলতে গতিশক্তি। তাহলে বিভব শক্তি হচ্ছে mg, ভূমির সাপেক্ষে উচ্চতা কত, h, তাহলে h দিয়ে দিলাম। আর এখানে গতিশক্তিটা হচ্ছে 0, কারণ এখানে বেগ নাই, যেখানে বেগ নাই সেখানে গতিশক্তি নাই, তাহলে mgh। এবার বি বিন্দুতে গেলাম। বি বিন্দুতে যখন আসছে তখন হচ্ছে ইবি বললাম, মোট শক্তি একবারে আমি কিন্তু চলে যাচ্ছি, একটু শর্টকাটে করছি। ইবি ভিবি প্লাস হচ্ছে টিবি, তাহলে ভিবি হচ্ছে কি mgh। এইচ বলতে ভূমি থেকে উচ্চতা কতটুকু, এটা h মাইনাস এক্স, মানে যেহেতু এটা নিচে পড়ছে মুক্তভাবে এই জন্য এখানে যখন আসলো তখন ভূমি থেকে উচ্চতা h মাইনাস এক্স, প্লাস হচ্ছে টিবি, এখানে কিন্তু এক্স দূরত্ব আসছে, সুতরাং এখানে গতিশক্তি আছে। তাহলে গতিশক্তিটা এখানে হাফ এম ভিবি স্কোয়ার। বি বিন্দুতে বেগটা কত, তাহলে বি বিন্দুতে বেগটা আমরা বের করবো mgh, h মাইনাস এক্স। আর বি বিন্দুতে বেগ যদি বের করি তাহলে ভি এ স্কোয়ার প্লাস হচ্ছে টয়েস জি এইচ। এইচের জায়গায় কত দূরে এসেছে, নিচে পড়ছে কিন্তু, তাহলে এই দূরত্ব এসেছে এক্স দূরত্ব, তাহলে এটা mgh মাইনাস হচ্ছে mgx। এইটা হচ্ছে এ বিন্দুতে ভি এ ধরেছে, এটাকে যদিও ইউ লিখতে পারি আমরা এখানে, কিন্তু বোঝানোর জন্য ভি এ লিখছি, সমস্যা নেই। তাহলে ওই বেগটা হবে কত, 0 হবে, হাফ এম, এটা 0 আর এটা টয়েস জি এক্স, ঠিক আছে। তো এটা যদি গুণ করি এই 2 কেটে যাবে, mgx হবে, তাহলে এ মাইনাস mgx আর প্লাস mgx কেটে যাবে, তাহলে কি থাকবে, mgh থাকবে। এইটা আর এইটা কেটে যাবে, এখানে হাফ দিয়ে এটা গুণ করে এটা 0 হয়ে যাবে, এই 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে mgx থাকবে, এই প্লাস mgx মাইনাস mgx কেটে গেল, প্লাস mgh থাকলো, তাহলে এখানে mgh পেলাম মোট শক্তি বি বিন্দুতে। এ বিন্দুতে মোট শক্তি কি mgh, তাহলে শক্তি ধ্রুবক আছে না। আবার যদি আমি সি বিন্দুতে করি, সি বিন্দুতে করলে কি হবে, সি বিন্দুতে যদি করি, সি বিন্দুতে করলে যেটা পাবো যে ইসি যদি করি আমরা, তাহলে এখানে পাবো কি ভিসি প্লাস হচ্ছে টিসি। তো ভিসি কত, সি বিন্দুতে উচ্চতা 0, উচ্চতা 0 হওয়ার কারণে বিভব শক্তি 0, আর হাফ এম ভি সি স্কোয়ার, সি বিন্দুতে যেহেতু যাচ্ছে, ঠিক আছে না। তাহলে ভিসি স্কোয়ার আবার সূত্র বসাও, তাহলে এটা 0, এটা বাদ দিলাম, হাফ এম ভিসি মানে কি, এই বিন্দুতে বেগটা কত, তো এই বিন্দুতে বেগ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসছে, এবার এইচ দূরত্ব এসেছে, তাহলে ভি এ স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। এখানে এবার এই পুরো দূরত্ব এসেছে, এ থেকে সিতে এসেছে, তার মানে এই উচ্চতাটা এইচই হবে। তাহলে এবার দেখো এটা 0, হাফ এম, এটা 0, কারণ এই বিন্দুতে বেগ 0, পড়ন্ত বস্তুর, তাহলে 2 কেটে গেল, তার মানে কি পেলাম, mgh। এখন দেখো সি বিন্দুতে mgh, বি বিন্দুতে mgh, এ বিন্দুতে mgh, তার মানে কি শক্তি সংরক্ষিত আছে, সবাই বুঝলাম। তার মানে এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক আছে। তার মানে আমরা বলছি যে মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি ঘর্ষণহীনভাবে পড়ে তাহলে শক্তির অপচয় ঘটবে না, সেহেতু যান্ত্রিক শক্তির নিত্যতা অনুযায়ী যে মুক্তভাবে পড়ন্ত বস্তু যে কোনো বিন্দুতে মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুব থাকে। তার মানে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি, তারপরে সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি, আর মধ্যেরগুলোতে বিভব শক্তি গতিশক্তি দুইটাই থাকবে। একবারে মিডিল পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি যোগফল সমান হবে, আর বিভিন্ন বিন্দুতে যত উপরে যাবে বিভব শক্তি বাড়বে, যত নিচে আসবে গতিশক্তি বাড়বে, ঠিক আছে না। ভূমিতে আসার পর শক্তি রূপান্তর হচ্ছে, আমরা জানি যে এখানে আস্তে আস্তে বিভব শক্তি থেকে গতিশক্তিতে হচ্ছে, তাহলে এখানে এসে সম্পূর্ণ গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। তো এখানে যদি সম্পূর্ণ গতিশক্তিতে রূপান্তর হয় তাহলে এখানে কি
তাহলে ওই শক্তিটা গেল কোথায়? আসলে এখানে আরও কোনো শক্তিতে রূপান্তর হচ্ছে। যখন ভূমিতে পড়বে তখন ঘর্ষণ হবে, তাপ উৎপন্ন হবে, শব্দ হবে, ঠিক আছে না, আলো হতে পারে। তার মানে কি আবার কোনো একটা শক্তিতে কনভার্ট হচ্ছে, তাহলে শক্তি অনবরত রূপান্তর হচ্ছে। তাহলে মোট শক্তির পরিমাণ ধ্রুব আছে, ঠিক আছে। এই শক্তির নিত্যতা দিয়ে একটা সমীকরণ আছে, যে শক্তির সমীকরণ থেকে, শক্তির নিত্যতা থেকে গতিশক্তির সমীকরণ প্রতিপাদন। এটা একটু দেখে নিয়ে এখানে দিয়ে শেষ করি। তোমাদের বইয়ের 111 পৃষ্ঠায় একটা সমীকরণ দেওয়া আছে, দেখো সম্ভবত, যে শক্তির নিত্যতা থেকে গতিশক্তির সমীকরণ। এ বিন্দুতে মোট শক্তি, আমি জাস্ট কথাটা লিখছি না, এ বিন্দুতে মোট শক্তি ইজগল টু হচ্ছে কি সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি। শক্তির নিত্যতা হতে কি করব? শক্তির নিত্যতা হতে গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করব। তো এ বিন্দুতে মোট শক্তি কি কি ছিল? এ বিন্দুতে মোট শক্তি বলছিলাম ভি এ প্লাস হচ্ছে টি এ, আর সি বিন্দুতে মোট শক্তি কি বলছি? ভি সি প্লাস টি সি। তো এইটা ছিল এম জি এইচ, আর এটা ছিল 0, এটা ছিল 0, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি সি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এম এম দুই দিক থেকে বাদ দিয়ে দাও, যেহেতু 0, এখানে জি এইচ, আর এখানে আসছে কত? আচ্ছা, এখানে আছে হাফ ভি সি স্কোয়ার। তো 2টা এখানে গুণ করে দাও, টয়েস জি এইচ ইজ ইকুয়াল টু ভি সি স্কোয়ার, ঠিক আছে, টয়েস জি এইচ। তো এইদিকে আমি এখানে যদি 0 ছিল, মনে করো 0, এখানে যোগ করে দিলাম যে ভি এ স্কোয়ার প্লাস হচ্ছে টয়েস জি এইচ ইজ ইকুয়াল টু ভি সি স্কোয়ার। দেখো এটা গতির সমীকরণ ছাড়া অন্য কিছু, মানে এটা কিন্তু 0, ঠিক আছে না, এটা সমান 0। তাহলে শক্তির নিত্যতা থেকে আমরা গতির সমীকরণ পেয়ে গেলাম, পড়ন্ত বস্তুর গতির সমীকরণ, গ্যালিলিওর যে গতি সমীকরণ আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম, এটা তোমাদের 111 পৃষ্ঠায় দেওয়া আছে। তো এইটা নিয়ে গাণিতিক কোশ্চেন আগামী দিন করব। আজকে আসলে 1 ঘন্টা হয়ে গেল, এই জন্য খুব দুঃখিত, এত সময় ধরে করাটাও ঠিক হচ্ছে না, কারণ তোমাদের সে ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আসলে নেটের খরচটা আসলে বেশি হয়ে যাচ্ছে। তারপরে কষ্ট করে দেখো, ঠিক আছে না, জানার জন্য দেখতে হবে, এই তো, যেহেতু আর কোনো বিকল্প পথ নাই, ঠিক আছে। তো বিন্দু অনুযায়ী ভি নিতে হবে, কোনটা লাবণ্য? হ্যাঁ বলো স্যার, সব ক্ষেত্রে আদিবেগ ভি এ। হ্যাঁ, এ বিন্দু থেকে পড়ছে, এ বিন্দু থেকে পড়ছে, এই জন্য সব ক্ষেত্রে আদিবেগ ভি এ, এই জন্য আমরা সব ক্ষেত্রে আদিবেগ ভি এ নিচ্ছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, অনেক সময় ধরে আর কি আলোচনা করলাম। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবো, আমি এটা পরে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত শেষ করলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।